যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক যে কথাটা বলেছেন যে বাংলাদেশের যে আইন করে রাজনৈতিক পার্টিকে নিষিদ্ধ করা হচ্ছে সেই সকল বিষয়গুলো নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছেন তার উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র তথা স্টেট ডিপার্টমেন্টের মন্তব্য জানতে আমি প্রশ্ন করি এবং সেই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে ফ্যাব্রিকেটেড যে হত্যা মামলাগুলো তৈরি করা হচ্ছে সেই সাথে মব কিলিং বা মব ভায়োলেন্স যে হচ্ছে শতাধিক জার্নালিস্টদেরকে যে বিনা বিচারে জেলে রাখা হয়েছে এবং জেলে যে হত্যা করা হচ্ছে এবং মানুষকে বিনা বেইলে যে জেলে রাখা হচ্ছে এই বিষয়গুলো সম্বন্ধে যুক্তরাষ্ট্রের মনোভাব বা এটা বাংলাদেশের গণতন্ত্রের উপর হুমকি স্বরূপ কিনা সেই প্রশ্ন দুইটি প্রথমেই আমি উত্থাপন করি আজকে টেমি এর কাছে। উনি প্রধান মুখপাত্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের। আপনারা যারা আমাকে এখন সরাসরি শুনছেন দয়া করে আমাকে জানাবেন যে আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন। আরেকটি বিষয় হলো যে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার এই লাইভটুকু আপনারা সকলের কাছে শেয়ার করে দেবেন, তাহলে মানুষরা জানতে পারবে যে আজকে স্টেট ডিপার্টমেন্টে কি হয়েছিল। আপনারা আমাকে চেনেন, আমার নাম দস্তগীর জাহাঙ্গীর। আমি বাংলাদেশ সম্বন্ধে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকি এবং বাংলাদেশের বিভিন্ন যে বিষয় নিয়ে প্রশ্ন করি। মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক যে কথাটি বলেছেন যে বাংলাদেশে একটি নির্দিষ্ট দলকে নিষিদ্ধ করার জন্য বা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য যে আইন তৈরি করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার সহযোগী সমস্ত সংগঠনের যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। সেই উদ্বেগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কি মনে করে কিনা যে এটা বাংলাদেশে গণতন্ত্রের বিকাশ বা গণতন্ত্রের চর্চার অন্তরায়, এটা ছিল একটি প্রশ্ন। সেই সাথে সম্পর্ক প্রশ্ন ছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ফেব্রিকেটেড যে হত্যা মামলাগুলো হচ্ছে, যেসবগুলো রাজনৈতিক প্লয় বলা হচ্ছে এবং দেখানো হচ্ছে যে 10 মাস আগে যিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন জাহাঙ্গীর ভাই আজও একজনের পা কেটে আলাদা করে ফেলা হয়েছে। যে এই সার্বিক বিষয়গুলো যে বাংলাদেশে যে মব কিলিং মব ভায়োলেন্স হচ্ছে, বিনা বিচারে মানুষকে এরকম অত্যাচার করা হচ্ছে, বিনা বিচারে মানুষকে জেলে রাখা হয়েছে, এই সকল বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্র কি মনে করে যে বাংলাদেশের গণতান্ত্রিক কোনো পরিবেশ আছে কিনা এবং তারা হুমকির সম্মুখে কিনা। উনি প্রশ্নটি আমার কাছ থেকে নিয়ে নেন। এর অর্থ হলো যে প্রশ্ন দুইয়ের উনি সঠিক উত্তর জেনে উনি আমাকে ইমেইলে জানাবেন, কিন্তু সেই সাথে তিনি বলেন যে গত পরশুদিন এখানে আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে বসেই বাংলাদেশের তথাকথিত এই সরকারের তথাকথিত ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ওনার সাথে এখানকার ডেপুটি সেক্রেটারি স্টেটের যে সভা হয় সেই সভাতে তারা বলেছে বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধি করবে এবং বাংলাদেশের সাথে নির্বাচন নিয়ে বাংলাদেশের নির্বাচন সম্বন্ধে তারা যে সকল আলাপ করেছে সেই বিষয়টা তুলে ধরে তিনি বলেন যে আপনার প্রশ্নটুকু আমি নিলাম এবং এই প্রশ্নের উত্তর আমরা আপনাকে পরে ইমেইলে জানাবো। সেই সাথে আরও একটি প্রশ্ন তুলে ধরেছিলাম, সেটা হলো যে বাংলাদেশের যে বিষয়গুলো বিশ্বব্যাপী আসছে না সেই বিষয়গুলোর মধ্যে মূলত বাংলাদেশের সাধারণ মানুষ, আওয়ামী লীগ কর্মীদেরকে বিনা বিচারে জেলে আটক রাখা হচ্ছে, সাংবাদিকদেরকে বিনা বিচারে জেলে আটকে রাখা হচ্ছে এবং সেই সাথে বাংলাদেশের সাধারণ মানুষের যে মৌলিক অধিকার যেমন ভোটের অধিকার, সেই ভোটের অধিকার থেকে তাদেরকে বাইরে রাখার জন্য তারা আইন প্রণয়ন করেছে, যেই আইনের মাধ্যমে তারা ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর জেল জুলুম অত্যাচার এবং এমনকি জেলে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে। এই সকল বিষয় গণতান্ত্রিক অবস্থার পরিপ্রেক্ষিত কিনা, মানে গণতান্ত্রিক অবস্থা, গণতন্ত্র চর্চা, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ এসবগুলোর অন্তরায় কিনা এবং সেটাকে ওনারা কন্ডেম করেন কিনা। সেটার উত্তরে উনি আবার বলেছেন যে তিনি আমার প্রশ্ন ধরে নিলেন এবং সেটা নিয়ে উনি আমাকে উত্তর ইমেইলে জানাবেন এবং বাংলাদেশের বর্তমান সরকারের সাথে তো ওনারা বাণিজ্য বৃদ্ধি করতে চান এবং সেই সাথে বাংলাদেশের ইলেকশনের উপর তো ওনারা লক্ষ্য রাখছেন। আমি যে কথাটা এখানে আপনাদের মাধ্যমে সকলের কাছে তুলে ধরতে চাই সেটা হলো এই যে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ভালো করে অবস্থান নিয়েছে বা জেনেছে যে বাংলাদেশে আসলে ডক্টর ইউনূস কী করছেন এবং কিভাবে বাংলাদেশে উনি সরকার পরিচালনা করছেন। অতএব এই সরকার পরিচালনার বিষয়টুকুর উপর এবং এটা যে অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার, এইটা ইউনাইটেড স্টেটসের পররাষ্ট্র মন্ত্রণালয় এমনকি বাণিজ্য বৃদ্ধিকে অস্ত্রবৃদ্ধি, প্রাকৃতিক শক্তি ক্রয়, প্রকৃতির শক্তি ক্রয়। আপনার প্রশ্নটা ভালো। গত পরশুদিন বাংলাদেশের ডক্টর খলিলুর রহমান উনি এসেছিলেন, সেখানে আসলে এই বিষয়টা হলো মোটামুটি বলা যায় এই ভাবেই যে
আমরা বাংলাদেশে সাধারণ মানুষকে বোঝানোর জন্য যে আমেরিকা বা যুক্তরাষ্ট্র তাদের সাথে রয়েছে, এটা কোনো সাংবাদিকদের উপস্থিতি সেখানে ছিল না, তাদের ভিতরে কোনো মিটিং হয়েছে কিনা সেটাও আমরা তেমন কিছু জানি না। আমরা হ্যান্ডশেকের ছবি দেখেছি, সেটাও প্রচার করেছেন ক্রিস্টোফার, যিনি এখানকার ডেপুটি স্টেট সেক্রেটারি বা স্টেটের ডেপুটি সেক্রেটারি, উপমন্ত্রী হিসাবে বলা যায় ওনাকে। আজকের 3টি প্রশ্নই ওনারা শুনেছেন বাংলাদেশ সম্বন্ধে, যেটার ভিডিওগ্রাফি আমরা কিছুক্ষণ পরেই আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনারা সেইটা আবার মানুষের মাঝে ছড়িয়ে দেবে, এবং তারা যে উত্তর আজকে ভিডিওতে দিয়েছে, অনলাইনে দিয়েছে, আমার সরাসরি অন দ্য রেকর্ডে বলছে, সেই উত্তরগুলো আপনাদের কাছে বাংলায় ট্রান্সলেট করে আমি আপনাদেরকে জানাবো। আমি এই ছিল আজকে এখনো পর্যন্ত স্টেট ডিপার্টমেন্ট থেকে আমার প্রশ্নের উত্তরে। আপনারা জানেন যে বাংলাদেশের পরিস্থিতি যেভাবে ধীরে ধীরে যাচ্ছে, আমি আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমরা ভালো নাই ভাই, আমরা এই বাংলাদেশের বহুমুখী জাতীয় বিতর্কে এখন সবচেয়ে বড় ইস্যু হচ্ছে বিপুল পরিমাণে টাকা পাচার, বিশেষ করে সুইস ব্যাংকে অর্থ জমা। দেখা যাচ্ছে গত বছর শেখ হাসিনার আমলে যেখানে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হওয়ার কথা বলা হচ্ছিল, সেখানে ব্যাংক রিজার্ভ বাড়েনি, বরং হ্রাস পেয়েছে। দুদিন আগে একটি ভিডিও করেছিলাম এই বিষয়ে, আপনাদের মনে থাকবে। অনেকেই সেখানে মন্তব্য করেছেন, অনেকেই বিরূপ মন্তব্য করেছেন, গালাগালি করেছেন, বিশেষ করে সরকারের পক্ষ নিয়ে আমি আওয়ামী লীগের দালাল, অনেক কিছু বলেছেন। অথচ এখন কি জানানো হচ্ছে জানেন? 2024-25 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা হওয়া অর্থ বেড়েছে 23 থেকে 33 গুণ, যা 2023 সালে ছিল 17 থেকে 26 মিলিয়ন সুইস ফ্রা, আর 2024 সাল শেষে প্রায় 598 মিলিয়ন ফ্রা, যা কিনা 8,932 কোটি হয়েছে এখন, মানে টাকায়। এই তথ্য একরকম স্বীকার করছে যে টাকা দেশে নেই, চলে গেছে সুইস ব্যাংকে। বিশেষ করে এটি প্রতি বছর 12 থেকে 14 বিলিয়ন ডলারের সমতুল্য রিজার্ভে না গিয়ে বেরিয়ে যাওয়ার প্রমাণ বহন করছে। অনেকেই মন্তব্য করেছেন ডক্টর ইউনূসের সরকার বিগত সরকারের ঋণ পরিশোধ করেছে, তাই রিজার্ভের টাকা জমেনি। তবে এটা কতিপয় ভুল বোঝানোর মতো ব্যাপার। শেখ হাসিনার আমলে কি ঋণ পরিশোধ হয়নি? কখনো ডিফল্টার হতে দেখেছেন? শেখ হাসিনার আমলে বরং বাংলাদেশ কখনো দেনাদেনির কারণে জাতীয় ডিফল্টে যায়নি। সরকার সময় মতো ঋণ পরিশোধ করেছে এবং টেকসই অর্থনীতির সক্ষমতা দেখিয়েছে, উন্নয়ন করেছে, পদ্মা সেতু করেছে, অনেক কিছু করেছে, যেগুলো গতকাল বলেছি। আসলে এই ভিডিওটা আমি করতাম না, এই ভিডিওটা এই কারণে করছি যে আমি বলেছিলাম রিজার্ভে টাকা জমা না হয়ে টাকাটা কোথায় জমা হচ্ছে? নাপার ফান্ডে গেছে। নাপার ফান্ড কোথায় গেছে সেটাই বলছি আজকে। ফলে রিজার্ভ কমার কারণ ঋণ পরিশোধ, এই যুক্তি হাস্যকর এবং ভিত্তিহীন। ছাত্র জনতার আন্দোলনের বছর মানে হচ্ছে আপনারা যে আন্দোলন করছেন বলছেন, এবং আসলে তো আন্দোলন নয়, করেছেন সন্ত্রাস। 2024 সালে এই 12 মাস সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় 23 থেকে 33 গুণ। এতে ব্যাংকটিতে আমানত বেড়ে দাঁড়িয়েছে প্রায় 8,500 কোটি টাকা। 19 জুলাই এ তথ্য জানিয়েছে সুইস ব্যাংক। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী 2024 সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশের নামে পাওনা রয়েছে 59 কোটি 82 লাখ সুইস ফ্রা বাংলাদেশি মুদ্রা, যার পরিমাণ হচ্ছে, যদি 150 টাকা করে প্রতি ফ্রা ধরি, যার পরিমাণ 8,972 কোটি টাকা। 2023 সালে যার পরিমাণ ছিল মাত্র 2 কোটি 64 লাখ ফ্রা, এখনকার বিনিময়ে হার ধরলে যার পরিমাণ ছিল কত? 396 কোটি টাকা। এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে থাকা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় 23 গুণ। 2022 সাল শেষে বাংলাদেশের কাছে সুইজারল্যান্ডের দায় ছিল 5 কোটি 84 লাখ সুইস ফ্রা, প্রায় 876 কোটি টাকা। তার মানে পেছনেও যদি যান, এত পরিমাণ টাকা এক বছরে জমা হয়নি। প্রশ্ন আসে না, তাহলে এক বছরে এত পরিমাণ টাকা কারা জমা করলো? মজার ব্যাপার কি জানেন, এই টাকা কিভাবে পাচার হয়েছে? সরাসরি ব্যাংকিং চ্যানেলে হয়েছে এই টাকা পাচার। নানা তথ্য প্রমাণ থেকে জানা যায় যে বাংলাদেশ থেকে এই পাচারের প্রধান উৎস ছিল ব্যাংকিং চ্যানেল। ব্যাংকিং আইনি কাঠামো বা আন্তর্জাতিক বাণিজ্যের নাম করে ইলিগ্যাল ট্রান্সফার হয়েছে এই বিপুল পরিমাণে অর্থ। রিপোর্ট বলছে সুইজারল্যান্ডের ব্যাংকে থাকা অর্থের একটি অংশ পাচার করা সম্পদ হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে এ বিষয়ে নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি, মানে রিপোর্ট বলছে আর কি।
কয়েক বছর ধরে সুইজারল্যান্ড বার্ষিক ব্যাংকিং পরিসংখ্যান প্রকাশ করছে। বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট বা BFIEU, যেটা বাংলাদেশ ব্যাংকে যার মানে দপ্তর, তারা বলছে বা তারা সুইজারল্যান্ডের AFIEUর সঙ্গে কয়েক দফা যোগাযোগও করেছিল, কিন্তু ব্যক্তির তালিকা সম্বলিত কোনো তথ্য তারা দেয়নি। আমার ধারণা বাংলাদেশ ব্যাংকের কাছে এই তথ্য আছে। বাংলাদেশ ব্যাংক জানে কিভাবে এই টাকা গেছে, বাংলাদেশ থেকে গেছে। বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে যাবে আর বাংলাদেশ ব্যাংক জানবে না, এটা হয় না। এর আগেও তাই হয়েছে, এখনো তাই হচ্ছে। সুইজারল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছিল অবৈধভাবে কেউ অর্থ নিয়ে গেছে এমন প্রমাণ সরবরাহ করলে তারা তথ্য দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। ওদিকে রিজার্ভের বর্তমান অবস্থা কি? রিজার্ভের বর্তমান অবস্থা বলি, বর্তমানে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে মাত্র $20 বিলিয়ন ঘরে, যা 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতা পতনের দিনও প্রায় $21 বিলিয়ন ছিল। মানে তার তুলনায় তো কম, তাই না? এখন 1 বিলিয়ন কমে গেছে। অথচ 2023 সালে রিজার্ভ ছিল 24-25 বিলিয়নের মতো। অর্থাৎ বিগত 1 বছরের মধ্যে রিজার্ভ প্রায় $4-5 বিলিয়ন কমে গেছে। তার মানে এই টাকা এখন আছে সুইস ব্যাংকে। কে জানে, এনসিপি না নাপার পান্ডাদের টাকায় হয়তো এখানে জমা করেছে, আমরা জানি না। আপনারাই বিচার করেন। আমি যে বলেছিলাম প্রতি বছর $16 বিলিয়ন শেখ হাসিনার সরকারের আমলে পাচার হওয়ার কথা বলা হয়েছিল, তা বিগত 11 মাসে রিজার্ভে ফিরে আসার কথা। কারণ ডক্টর ইউনূসের সরকার নিজেদেরকে দাবি করছে সতীর সতী, স্বচ্ছতার প্রতীক, কিন্তু তারা যে চুরি করে, মানে চুরির উপরে সিনা চুরির ঘটনা ঘটাচ্ছে, তার প্রমাণ তো পাওয়া যাচ্ছে এই 1 বছরে সুইস ব্যাংকের জমা পরিমাণ দেখে। মনে রাখতে হবে যে দেশে এখন আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের নেতাকর্মীরা নেই, আওয়ামী লীগের ব্যবসায়ীরা নেই, কেউ নেই। ফলে আওয়ামী লীগের কারো পক্ষে তো এই টাকা বাংলাদেশ ব্যাংক থেকে পাচার করা সম্ভব নয়। সম্ভব কি? তার মানে কারা পাচার করছে? কারা আবার এই নাপা, এই জুলাই সনদ, এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল করার জন্য দিনরাত যারা পরিশ্রম করছে, তাদের একটা পারিশ্রমিক আছে না? সেই টাকাই তারা নিচ্ছে এবং সেই টাকা তারা পাচার করছে। যারা ব্যাংকগুলোকে, মানে আওয়ামী লীগ সরকারকে হটিয়ে ব্যাংকগুলোর দখল নিয়েছে, ব্যবসা বাণিজ্যের দখল নিয়েছে, বাড়ি ঘরের দখল নিয়েছে, সেই টাকা তো কোথাও না কোথাও তাদের রাখতে হবে। বাংলাদেশে তারা রাখতে পারেনি, তারা পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সুইস ব্যাংকে। তার মানে যাহা বলি তাহা সত্য বলি, এটা বোঝানোর জন্যই। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।